হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। রানী ভবানীর আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই ফুলশয্যার রাতে রামকান্ত সত্যিটা জানতে পেরে ভবানীর কিন্তু অভিমান হয়েছে। আর এটা বুঝতে পেরে রামকান্ত তখন ভবানীকে বোঝাতে শুরু করে যে তার জীবনে ভবানীর কিন্তু অনেক অবদান রয়েছে। এই বলে যে এর আগেও সে তার নাকি প্রাণ বাঁচিয়েছে, আর একটু আগেও নাকি সাপের হাত থেকে প্রাণ বাঁচিয়েছে। তাই তাকে কথা দেয় যে ভবিষ্যতে সে সবসময় রামকান্ত সবসময় ভবানীর সাথে থাকবে, সবসময় তার সাথ দেবে। ভবানী তখন যুবরাজকে প্রশ্ন করে যে আপনি কি এখনো পুটি দিদিকে ভালোবাসেন? এটা শুনে রামকান্ত চুপ করে যায় আর ভবানীর থেকে দূরে সরে গিয়ে বলে, সব প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না। ভবানী বলে, ব্যাস, আমার প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। আপনি আমাকে নাটোরে এসে অনেক মর্যাদা দিয়েছেন, তার মর্যাদা আমি রাখব। আর এটা আমার বাবা মশাই আমাকে শিখিয়েছেন। আপনি আমার স্বামী, তাই আপনার আদেশ আমি মাথায় করে রাখব। তাহলে এই রাত কি আর কোনোভাবে আমাদের কাছে বিশেষ কিছু বলছে আর কি, যে এই রাতটা কি আমাদের কাছে তাহলে আর বিশেষ কিছু মর্যাদা রাখে? কিংবা যতদিন না আমাদের মনের মিল হচ্ছে ততদিন আমরা এইভাবে একসাথে মানিয়ে নিতে পারবো না। রামকান্ত বলছে, আমি যেমন কোনোদিন তোমাকে কোনো কাজে বাধা দিইনি, তাই কথা দিচ্ছি তুমি যতদিন না চাইবে আমাদের সম্পর্কের মধ্যে এই দূরত্ব বজায় থাকবে। এই বলে ভবানীকে একটু শান্ত হতে বলে। ভবানী তখন কাঁদতে কাঁদতে বলে, আপনি আমাকে প্রাণ দিতে বললে হাসতে হাসতে দিয়ে দিতাম, কিন্তু আপনি তো মনের ভাগাভাগি চাইছেন। তবে আমাকে নিয়ে আর চিন্তা করতে হবে না, আমি নিজেকে নিজেই সামলে নেব। শুধু আপনি আমাকে এইটুকু অনুমতি দেন, আমি আজকের রাতটা মা ভবানীর চরণে কাটাতে পারি। আজকে আমার অনেক কথা আছে তার সাথে, আমার সব দুঃখ আমি উজাড় করে একমাত্র ওনাকেই বলতে পারি। এই বলে হাত জোর করে যুবরাজকে অনুরোধ করে। মা ভবানীর সামনে গিয়ে বসে পড়ে। তারপরেই কিছুক্ষণ বাদে রামকান্ত দেখে ভবানী ঘরের মেঝেতেই শুয়ে পড়েছে। তাকে দেখে মনে মনে বলছে, তোমার অভিমান হয়েছে, আমি কি করে ভাঙাবো বলো তো? তবে যতটা খারাপ তুমি আমাকে মনে করছো, মনে মনে ভাবছো, আমি কিন্তু ততটাও খারাপ নই। এই বলতে বলতে ভবানীকে কোলে তুলে বিছানায় গিয়ে শুয়ে দেয়। আর তখন ভবানীর কিছুক্ষণ আগের বলা কথাগুলো তার কানে বাজতে থাকে। এরপরে ঘর থেকে তিনি বেরিয়ে পড়েন। পরদিন সকালে রামকান্ত তার মাকে এসে বলছে, মা, তুমি তোমার বৌমার সাথে একটু কথা বলতে পারবে? এটা শুনে সেখানে উপস্থিত ইন্দু বৌঠান কান্তর মাকে বলছেন যে রাজারানীর মধ্যে রাগারাগি চলবে, আর আমরা দূতের মতন একের কথা অন্যকে বলতে যাব কেন? তার চেয়ে বরং আপনার ছেলেকে একজোড়া পায়রা কিনে দিন। আর শেষে দেখছি নিজের মাকেও ছাড়ছো না। কান্ত তখন বলছে, কাল রাতের ব্যাপারে মায়েরই ভবানীর সাথে কথা বলাটা ঠিক হবে। কান্তর মা তখন কথা বলবেন বলে রাজি হন, আর কান্তকে জিজ্ঞাসা করছেন, এমন কি হয়েছে যে তুমি নিজের বউয়ের সাথে কথা বলতে পারছো না? আমাকে দরকার। কান্ত তখন তার মাকে বলছে, তুমি ভবানীকে বলো আমি ঝুলন উৎসবে বকুল গ্রামে যেতে চাই। তার মা জিজ্ঞাসা করে, তুমি কি সেখানে ভবানীকেও নিয়ে যেতে চাও? রামকান্ত বলছে, তুমি তো জানো ছেলেবেলা থেকে আমি সেখানে যাই, আর সেখানে এই দিনটা রাধাশ্যামের ঝুলন যাত্রার উৎসবে সেখানেই কাটাই। এই দিনটা এই একটাই দিন যেখানে আমি আমার ছেলেবেলায় ফিরে যেতে পারি। তাই আমি চাই যে ভবানী আমার সাথে গিয়ে দেখুক যে আমার ছেলেবেলাটা কেমন ছিল। কান্তর মা বলছে, ঠিক আছে, আমি তোমার ঠাকুমার সাথে কথা বলার পর ভবানীর সাথে কথা বলবো। কান্ত এরপরে বলছে, দেখো এই নিয়ে বাড়িতে যেন আবার কোনো হট্টগোল না শুরু হয়ে যায়। এরপর তার মা সেখান থেকে চলে যান। ইন্দু বৌঠান তখন পুজোর জন্য সুচ্যুত দিয়ে ফুলের মালা গাচ্ছেন। কান্তর মুখ থেকে বকুল গ্রামের কথা শুনে ভাবতে ভাবতে হঠাৎ তার হাতে সূচ ফুটে যায়। কান্তর তার বৌঠানের এই কাণ্ড দেখে বলছে, দেখছে হাত থেকে রক্ত বেরোচ্ছে। বলছে, তুমি যে কি করো না, কোন দিকে মন থাকে আপনার বলুন তো? এইভাবে বলছে। বৌঠান তখন তাকে বলে, এইটুকুতেই তোমার মন কেঁদে উঠলো? তাহলে যাকে বিয়ে করে এনেছো তার কথাটাও একটু ভেবে দেখতে হয়। কান্ত জিজ্ঞাসা করছে, হঠাৎ আপনি এরকম কথা কেন বলছেন? তখন ইন্দু বৌঠান জিজ্ঞাসা করছে, এমন কি কারণ যে বকুল গ্রামে তুমি আবারও যেতে চাইছো? আর সেখানে এমন কি আছে যার জন্য ফুলশয্যার রাতে নিজের বউকে ছেড়ে তুমি দূরে চলে গেলে, ছুটে চলে গেলে? কান্ত তখন বলছে, আমি তো বললামই, আমার ছেলেবেলার অনেক স্মৃতি সেখানে রয়েছে, আর সেগুলোর সাথে ভবানীর পরিচয় করিয়ে দেব। আপনি পারলে ভবানীকে আমার সাথে যেতে রাজি করান, কারণ আপনার ঠাকুরপো কোনো খারাপ মানুষ নয়। আমি কাউকে সূচ ফোটাইনি বা কাউকে কষ্টও দিইনি। এমন বলে বেরিয়ে যাচ্ছে, ঠিক তখন ভবানী সেখানে এসে পড়ে। এসে সে তার ইন্দু দিদিকে মালা গাঁথতে সাহায্য করতে বসে পড়ে। ইন্দু দিদি তখন তাকে বলছে, তুই বরং আলাদা করে মালা গেঁথে ঝুলন উৎসবে নিয়ে যা।
আর সেখানে গিয়ে শ্যামের গলায় পরিয়ে বলবি তোর স্বামীকে যেন তোর গলায় বেঁধে রাখে। এটা শুনে রামকান্ত সেখান থেকে চলে যায়। ভবানী তখন তার ইন্দু দিদির কথা শুনে আর চোখে রামকান্তকে দেখছে। তখন তার চোখে জল এসে যায়, আর সেই জল মুছতে মুছতে বাহানা করে বলছে, আমার চোখ দুটো এমন হয়েছে না যে কথায় কথায় কড়কড় করে। ইন্দু দিদি তখন ভবানীর মনের অবস্থা বুঝতে পেরে বলে, এটাই হচ্ছে আমাদের মেয়েদের একটা চোখের অসুখ, যখন তখন কড়কড় করে আর অঝোর ধারায় জল বেরিয়ে আসে। ভবানী কথাগুলো চুপচাপ শোনে। এরপর দেখা যাচ্ছে দেবীপ্রসাদ আর তার বোন জামাই গোড়া সাহেবের সাথে দেখা করতে গেছে। দেবীপ্রসাদ এরপর সাহেবকে বলতে শুরু করেন যে আমাদের খুব তাড়াতাড়ি আক্রমণ করতে হতে পারে। সাহেব তখন তাকে জানান আজকে এই সব ব্যাপারে তিনি কোনো রকম কোনো কথা বলতে চান না। ওদিকে দেখা যাচ্ছে যে বকুল গ্রামে পুটি তার কেন্দ্রী দিদির সাথে ঝুলন উৎসবে রাধানারায়ণের মন্দিরে এসেছে। আর সেখানে হঠাৎ করে ঘোষণা করা হয় যে যুবরাজ রামকান্ত তার রাজরানীকে নিয়ে সেখানে আসছেন। এটা শুনে কিন্তু পুটি চলে যেতে চাইলে তার কেন্দ্র দিদি তাকে তখন যেতে বারণ করছে। যুবরাজ এরপর ভবানীকে নিয়ে সেখানে উপস্থিত হলে গোসাই যুবরাজকে বলেন, আমরা ভাবতে পারিনি যে এই বছর আপনি আসবেন। আর এরপর ভবানীর অনেক প্রশংসা করে বলেন যে স্বয়ং রুক্মিণী আপনার ঘরে, বলতে চাইছে যে স্বয়ং রুক্মিণী আপনার ঘরে এসেছে। তারপর কি আর রাধা মাধবের কথা মনে পড়ে? মন তো সদ্য বিবাহিত স্ত্রীর দিকেই পড়ে থাকবে, তাই না? এটা শুনে ভবানী তখন মনে মনে বলছে, গোসাই ঠাকুর আপনি ভুল জানেন, যুবরাজের মন সবসময় এখানেই পড়ে থাকে। এদিকে দেখা যাচ্ছে কেন্দ্রী দিদি ওই আর কি সেই কেন্দ্র দিদি পুটির দিদি পুটিকে বলছে, কি প্রয়োজন ছিল বলতো যুবরাজের রাজরানীকে সঙ্গে করে নিয়ে আসার? তিনি তো একাও আসতে পারতেন নাকি? পুটি তখন বলছে যে আমি কান্ত দাদাকে তার বউকে আনার জন্য নিমন্ত্রণ করেছিলাম। কেন্দ্র দিদি তখন বলছে, এই দয়াটা দেখাতে গিয়েই তো তুই একদিন মরবি। পুটি তখন তার কান্ত দাদার দিকে তাকাচ্ছে, রামকান্তর দিকে, আর মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, আমাকে এই দৃশ্য যখন দেখাচ্ছ তখন এটা দেখার শক্তি দাও, এতটা দুর্বল আমাকে কিন্তু একদমই করে দিও না, এমনটা ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করছে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করব তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। ভালো লেগে থাকলে কমেন্টে জানাবে, আর আমাদের চ্যানেলের সাথে জুড়তে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইবটা বন্ধুরা অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকবে। টাটা।